সাকিব আজকে যে খেলাটা মাত্র শেষ হলো তার থেকে ৪৮ ঘন্টারও কম সময় পরে বিশ্বকাপে যাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। এখন সাকিব আছেন আরব আমিরাতে, খেলতে যাবেন ওমানে। কিভাবে যাবেন, মাঝখানে আসলে কোয়ারেন্টাইন কি হবে, সেটা নিয়ে আসলে বাংলাদেশের সাথে কোনো জটিলতা হতে পারে কিনা, এই সব বিষয় নিয়ে কথা বলবো। বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন হলো, প্রস্তুতি ম্যাচ দুটোই হেরেছে বাংলাদেশ, শঙ্কা জাগছে কিনা, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। এছাড়াও সাফ নিয়েও আমরা কিছুটা কাজটাছেড়া করতে চাই। 18 বছর পর বাংলাদেশ সাফ জয়ের স্বপ্ন দেখেছিল, সেটা আসলে একেবারেই মিলিয়ে গেছে। শেষ ম্যাচ পর্যন্ত সুযোগ ছিল, তবে কাজে লাগাতে পারেনি টিম বাংলাদেশ। এই সব কিছু নিয়ে কথা বলতে চাই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। দর্শক, আপনাদের সাথে আছি আমি নাবিল কায়সার, আমার সাথে আছেন দুজন ক্রীড়া সাংবাদিক, আছেন সাইদুজ্জামান এবং আছেন মোস্তফা মামুন। দুজনকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। সাইদুজ্জামানকে দিয়ে যদি শুরু করি, যেমনটা আমরা বলছিলাম, সাকিবকে দিয়ে যদি শুরু করি, যেহেতু মাত্রই ঘটনাটা শেষ হয়েছে, কলকাতা এই মাত্রই খেলাটা শেষ করেছে এবং এখন থেকে 48 ঘন্টার সময় নেই বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হতে যাওয়ার। পরশুদিন রাত 8টায় বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। কিছুটা আসলে রিস্কি হয়ে গেল কিনা ব্যাপারটা? একটা হলো কি, ডেফিনেটলি সাকিব আল হাসান বাংলাদেশের টপ পারফর্মার, এই নিয়ে কোনো ডাউট নেই। বাট আপনি আইপিএল কে দেখেন, আইপিএল এর আমার কাছে মনে হয় যে আইপিএল এর বাংলাদেশের যারা রিপ্রেজেন্ট করেছেন তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান হলেন আউটস্ট্যান্ডিং স্টার। এখন সাকিব আল হাসান তার লম্বা কন্ট্রিবিউশন, লম্বা সময় ভালো খেলেছেন, বিশেষ করে 2019 ওয়ার্ল্ড কাপে আনবিলিভেবল খেলেছেন। তার স্টার ইমেজের কারণে তার নামটা সবার আগে আসে। বাট আইপিএল যদি আপনি দেখেন, মুস্তাফিজ যখন থেকে খেলা শুরু করেছেন, বাংলাদেশে যারাই আইপিএল খেলেছেন আমি মনে করি আউটস্ট্যান্ডিং, মানে ইজ দ্য টপ মোস্ট পারফর্মার, তাকে নিয়ে বেশি আলোচনা হয় না। বাট আইপিএল এ সাকিবের পারফরমেন্স নিয়ে আমি খুব বেশি ওয়ারিড নেই। এখানে উনি খুব বেশি ম্যাচ খেলেননি, যেটা উনার, আপনি যেটা বলছিলেন যে 17 তারিখে একটা ম্যাচ আছে, এই দুদিনের মধ্যে তিনি কোয়ারেন্টিনে ব্যাপার আছে। কিন্তু আমি যতদূর জানি যে যেহেতু তারা বায়বা বলে আছেন, আইপিএল যারা ক্রিকেটার আছেন তারা ডিরেক্টলি তারা টিমের সঙ্গে যোগ দিতে পারবেন, সেখানে কোনো বিপত্তি নেই। বাট ফর্ম যদি বলেন, সাকিব ইন অ্যান্ড আউট ভালো করেছেন, বিশেষ করে বোলিংটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। ব্যাটিংটা অ্যাকচুয়ালি আপনি দেখেন সাকিবের গত 2 বছর যদি এই ফর্মেটে আপনি দেখেন, ব্যাটিংটা কিন্তু সাকিব আল হাসানকে আমরা যেভাবে জানি, যেভাবে ওয়ার্ল্ড কাপ বাদ দিলে বা টি-20 ফর্মটা যদি বলি, উনি মানে প্রিমিয়ার ব্যাটসম্যান না। বাট যদি প্যাকেজ চিন্তা করেন, সাকিব ডেফিনেটলি টপ প্লেয়ার। এবং আমি মনে করি আইপিএল দিয়ে আসলে ওয়ার্ল্ড কাপে জাজ করা ঠিক, যদি সেটাই হতো তাহলে 2019-এ সাকিব আল হাসান আইপিএল ম্যাচ পাননি। বাট হি লুকড বেটার এবং হি পারফর্মড আউটস্ট্যান্ডিং। আমি অ্যাজ এ বাংলাদেশি আই এক্সপেক্ট যে সাকিব আইপিএল এর যে ঘাটতিটা আছে, যে তার ব্যক্তিগত নিজের কাছে নিজের প্রত্যাশা আছে, ডেফিনেটলি এই স্ট্যাচুরের প্লেয়াররা হয় কি নিজেদের নিয়েও, নিজেদের প্রোফাইল নিয়েও ভাবে যে আমার যে পারফরমেন্সটা মানুষ আশা করছিল বা তার নিজের কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকে। সেটা আমার কাছে সাকিবকে মনে হয় যে অনেকটা নেইমারের মতো। নেইমার ক্লাব ফুটবলে জানা খেলেন, তার ন্যাশনাল টিমে হি পারফর্মস বেটার। আমি নিশ্চিত যে মোস্তফা মামুন আমার সঙ্গে এগ্রি করবেন, বিকজ এটা নিয়ে অনেক বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে Neymar is better player in Brazil shirt jersey than any club team. আমার কাছে মনে হয় যে সাকিবের কাছ থেকে সাকিবের এই যে সাকিব কিন্তু তার প্রমাণ করার জন্য আমি নিশ্চিত যে টি-20 ওয়ার্ল্ড কাপে ডাবল এফোর্ট দিবেন, যেটা করে বাংলাদেশ বেনিফিটেড হবে। বাট প্রিপারেশন ওয়াইজ যদি বলেন, বাংলাদেশের দুটো ম্যাচ দেখে খুব বেশি উৎসাহিত হওয়ার কিছু নাই, আমি খুব বেশি এনকারেজ না। এবং প্র্যাকটিক্যালি চিন্তা করলে অ্যাকচুয়ালি টি-20 খেলাটা এবং যদি টি-20 র্যাঙ্কিং দেখেন, সেখানে বাংলাদেশ নিয়ে খুব বেশি আশাবাদী হতে চাই না। বাট আমি চাই যে ভালো ক্রিকেট বাংলাদেশ খেলুক এই টুর্নামেন্টে। এটা মোস্তফা মামুনের কাছে চাই, যে কথাটা আমরা আসলে বলছিলাম। সাকিব আইপিএল খেলছেন, আজকেও কিছুক্ষণ আগে তার ম্যাচটা শেষ হয়েছে এবং সেখান থেকে তিনি ওমানে প্রথম ম্যাচটা খেলতে যাবেন। যতটুকু আমরা আসলে জানি, প্রথমে বলা হয়েছিল যে গ্রুপ পর্বের পরই আসলে সাকিব দলের সাথে যোগ দেবেন, প্রস্তুতি ম্যাচ খেলবেন। কিন্তু যখন আন্দ্রে রাসেল আসলে ইনজুর্ড হয়ে গেলেন, সাকিবকে কলকাতার শেষের দিকের ম্যাচগুলো খেলাচ্ছিল, সে কারণে আসলে সাকিব পারমিশন চেয়েছেন যাতে তিনি আইপিএলটা খেলতে পারেন, যেহেতু তিনি খেলার মধ্যেই আছেন। এবং আইপিএল যেহেতু একটা কম্পিটিটিভ ম্যাচ, প্রস্তুতি ম্যাচের চেয়ে এখানেও আসলে প্রস্তুতিটা তো তিনি একরকম নিচ্ছেনই। আপনার কাছে কি পুরো সিদ্ধান্তটাকে সঠিক মনে হচ্ছে কিনা, যেহেতু দেশের সাথে এখনও তিনি যোগ দেননি, বা টাইগারদের সাথে তো আসলে কেমিস্ট্রি নতুন করে গড়ারও কিছু নাই? প্রথম বিষয় হচ্ছে, আপনারা আসলে আমাদের দুজনকে ডেকেছেন, দুজনে একই কথা বলবো বলে আমার ধারণা। কি বলে সাইদ ভাই বলে ফেললে মানে আমার বলার কিছু থাকবে না, এবং আমার ধারণা আমি বললে তারও কিছু বলার থাকবে না। তাহলে এই বিষয়টা বোধহয় ভবিষ্যতে স্মরণ রাখলে ভালো, আমাদের দুজনকে কোথাও একসঙ্গে না ডাকাই ভালো। সাধারণত কেউ ডাকে না, দুই সাংবাদিকের সাধারণত কেউ ডাকে না একই সুরে। যাই হোক, আমি অবশ্য জানতাম না যে আমরা দুজনেই হাজির থাকছি।
যে প্রসঙ্গটা বলেছেন ইনফ্যাক্ট সেটাও সাইদ ভাই একরকম বলে ফেলেছেন যে সাকিবের আইপিএল খেলাটা। আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে সাকিবকে আইপিএল এর পারফরমেন্স দিয়ে সাকিবকে বিচার করা যায় না, উচিত হবে না। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে ন্যাশনাল টিমের খেলা এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অল টুগেদার ডিফারেন্ট বল গেম, নাম্বার 1। এবং নাম্বার 2, শোনা যাচ্ছে? জি মোস্তফা মামুন বলুন, আমরা এখন শুনতে পাচ্ছি, মাঝখানে কেটে কেটে আসছিল। জি বলুন। আচ্ছা, হ্যাঁ, তো প্রথম হচ্ছে এটা পুরোপুরি একটা ডিফারেন্ট খেলা এবং ব্যক্তি মানে সাকিব আল হাসানের জন্য আরো ডিফারেন্ট। এই জন্য যে আমরা গত ওয়ার্ল্ড কাপের আগে যদি আইপিএল এর সাকিবকে দেখি, সেই সাকিব এবার তো শেষ দিকে খেলতে পেরেছেন যে কোনো কারণে, গতবার তো আসলে সেভাবে সুযোগই পাননি। এবার একটা ম্যাচে পারফর্ম করেছেন মোটামুটি, কিন্তু সেবার তো সেরকমও ছিল না। তারপর ওয়ার্ল্ড কাপে গিয়ে কিন্তু তিনি অনেক ভালো খেলেছেন, ফলে এটার সঙ্গে এটা মেলানোর সুযোগ নাই। এটা দিয়ে কোনো আসলে সিদ্ধান্তে পৌঁছা যাবে না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি সবসময় মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হবে বা টি-20 মতো একটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যখন হবে, তখন আসলে তার আগে আইপিএল এর সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট আসা উচিত ছিল যে আইপিএলটা কবে শেষ হবে, তারপর প্লেয়ার আসলে কতদিন সময় পাবেন। দেখেন এই জায়গাটা আইপিএল এর কাছে যে ক্রিকেট, আইসিসি সবাই যে আসলে এক ধরনের তারা বাধা পড়ে গেছে, তারা যে কিছু করতে পারে না, গভর্ন করার অধিকার যে তারা হারিয়েছে, এটা তারই প্রমাণ। যেমন সাকিব এই আইপিএল ফাইনাল খেলার কারণে খুবই কম সময় পাচ্ছেন বাংলাদেশ দলের সঙ্গে খেলার জন্য, এবং আরো অনেকেই। তো এটা আসলে কেন হবে, আমি ঠিক এটাই হচ্ছে আমার এই কাছে সমস্যাটা কিন্তু শুধু সাকিবেরই হচ্ছে, কারণ মুস্তাফিজ যেহেতু চলে এসেছেন এবং পুরো আইপিএল এ যারা বিদেশি খেলছেন সবাই দেখা যাচ্ছে যে মূল পর্ব থেকেই খেলবেন, তো 23-24 তারিখ থেকেই তাদের ম্যাচ শুরু হবে। সাকিবই আসলে এই বিপত্তিতে পড়ে গেছেন, বাকি সবার খেলাই এখন আর 7 দিন সাকিবের দল বাকি। ফাইনালে খেলেছে, সাকিবের দল ফাইনালে খেলেছে বলে এই সমস্যা, কিন্তু জিনিসটা তো এরকম কোনোভাবে হওয়া উচিত না, বা মানে কোনোভাবে এই পর্যায়ে যাওয়া উচিত না। এবং শুধু আমি এই ক্ষেত্রে বলছি না, পার্টিকুলারলি এই ক্ষেত্রে না, আমি লার্জার পিকচারটা দেখতে বলছি। লার্জার পিকচারটা হচ্ছে যে আপনার যখন আইপিএল চলবে, প্রথম কথা হচ্ছে তখন আইপিএল আগে অন্য সবকিছু পরে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বন্ধ রাখা উচিত। যেমন আমরা দেখতে পাই যে দলগুলো টিমগুলো ব্যালেন্সের সমস্যা হয়, যে একটা দল খেলছে 2 জন প্লেয়ার চলে যাচ্ছে, 4 জন আসছে না, এখানে সমস্যা হয়, ওইখানেও সমস্যা হয়, ফলে পুরো জিনিসটা একটা মানে ব্যালেন্সটা নষ্ট করে দেয়। দেখা গেলো যে একটা দলের টপ প্লেয়ার আইপিএল প্রেফার করছে, তারা যাচ্ছে না, আবার আরেকটা দল প্রেফার করছে না, তারা যাচ্ছে। এবং পুরোপুরি তখন এই প্লেয়ারদের জাতীয়তাবোধ আছে কিনা, কেউ টাকার কাছে কিনা, এই নিয়ে যে আরেকটা বিতর্ক তৈরি হয়, সেটাও আরেক ধরনের সংকট তৈরি করে। ফলে এই পার্টিকুলারলি এই ক্ষেত্রটা আসলে সাকিব কোনো বড় ইস্যু না, ইস্যু হচ্ছে আইপিএল, আইসিসি এবং হচ্ছে অল টুগেদার ক্রিকেটের আসলে যে গভর্ন করার ক্ষেত্রে আইসিসির প্রবলেম, সেটা হচ্ছে একটা। আমি মনে করি যে এই দিকটাই বেশি বেশি করে নজর দেওয়া উচিত। সাকিবের কারণে আমাদের সেটা আলোচনা এসছে, কথা বলেছি, তো সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ টিমের যে কেমিস্ট্রি জায়গাটি যদি বলি, দেখেন সাকিব ইজ ফার মানে বিগার প্লেয়ার দেন মানে এনি আদার বাংলাদেশ। আমি মুস্তাফিজকে মাথায় রেখেই বলছি, মুস্তাফিজ আইপিএল এ বেটার খেলে, কিন্তু যখন বাংলাদেশ টিমে আসে তখন সাকিবের যেটা হয়, যেহেতু সাকিব হচ্ছে ব্যাটিং বোলিং মিলিয়ে হচ্ছে একটা পারফর্মার, 2 নম্বর হচ্ছে বাংলাদেশ টিমে খেলার ক্ষেত্রে সামহাও সাকিবের মোটিভেশন বিশ্বস্ত অনেক বেশি থাকে। এবং সাকিব যেটা আসলে আইপিএল অনেক ক্ষেত্রে সাকিব পায় না। আইপিএল অনেক ক্ষেত্রে কিন্তু এই সংকটগুলো থাকে, তাদের অনেক প্লেয়ার আছে। বাংলাদেশ দলে আমরা সাকিব নির্ভরতার কারণে, সাকিবের প্রতি আমাদের বিশ্বাসের কারণে যে স্পেসটুকু সাকিব পায়, সেই স্পেসটুকু সাকিবকে অনেক বেশি উদ্দীপ্ত করে। আবার হচ্ছে যে হয়তো নিজের দলকে চ্যালেঞ্জ না, সাকিবের যে ব্যক্তিত্ব, তাদের দলকে কাঁধে নিয়ে রান করা, এটাও তো সাকিবের ব্যক্তিত্বের কারণে এই চ্যালেঞ্জটা তাকে বেশি উদ্দীপ্ত করে। এই কারণে আইপিএল মোস্তফা মামুনের কথা আমরা ঠিক শুনতে পাচ্ছি না, এখানে পারলো না, তার চেয়ে সাকিব আইপিএল ভালো করলো না, এখানে পারলো, সেটা আমাদের জন্য বেশি ইয়ার বিষয়। আর এই যে 2 দিন ট্রাভেল বলছেন, সেই জায়গাগুলো আসলে সাকিবের জন্য খুব বড় সংকট না। সাকিব আমরা দেখেছি 3টা ম্যাচ সাসপেন্ড ছিল, কবে যেন 2016 সেভাবে বোধ হয়, সেই সাসপেনশনে পড়ে সে সাকিব তার মতো ফাইনাল ইনিংস খেলেছিল 16 বলে 49 এরকম বোধ হয়, এবং বা 1 বছর গ্যাপ সাকিব প্র্যাকটিসের বাইরে ছিল, তারপর আপনি ফিরে এসে ম্যান অফ দ্য সিরিজ। তার মানে এগুলো সাকিবের জন্য কোনো বিষয় না। সাকিবের জন্য বাংলাদেশের টিমের হয়ে যখন সাকিব খেলে, সাকিব যখন আইপিএল এ খেলে, তখন দেখবেন সাকিবের গ্রামার এবং পৃথিবীর সব ক্রিকেটের গ্রামার একই রকম, কিন্তু যখন বাংলাদেশ দলের হয়ে খেলে তখন সাকিবের গ্রামারটা আসলে অন্য, এটা মেলানো যাবে না। ক্লান্তি কোনো সমস্যা না, দর্শকদের সমালোচনা কোনো সমস্যা না, মিডিয়ার সমালোচনা কোনো সমস্যা না, টিমমেটদের সঙ্গে কেমিস্ট্রি জনিত সমস্যা কোনো সমস্যা না। তো উই আর প্রিভিলেজ যে আমরা এরকম একটা সাকিবকে পেয়েছি যে বাংলাদেশ দলের হয়ে তার সেরা খেলাটা জমিয়ে রাখে, এবং আমি আশা করি যে এবারে জমিয়ে রাখবে। এবং এই জন্য আমাদের অন্য যে হাইপোথিসিস, সেটা আমরা অন্য জায়গায় আলাপ করতে পারি। এই জায়গায় হাইপোথিসিস গুলো মিলবে না, যে প্লেয়ার ছাড়া পাচ্ছে না,
দেরি হচ্ছে, দলের সঙ্গে যোগ দিচ্ছে, দলের সঙ্গে কম্বিনেশনের প্রবলেম কিনা। ক্রিকেটের যে হাইপোথেসিস বাংলাদেশের হয়ে যখন সাকিব খেলে হাইপোথেসিস গুলো মাইট যায়, অনেক ক্ষেত্রে মাইট যায়। এরকম একটা প্লেয়ার মানে আমাদের সমাজতত্ত্ব সাকিব মানে ডিফাই করে, যে কোনো প্লেয়ার যে বিতর্কিত হয়, সে বিতর্কিত হলে সে জনপ্রিয় হয়, সে দলের বাইরে থাকলে সে বিজ্ঞাপন আরো বেশি করতে পারে। ফলে এই পুরো সাকিবের জিনিসটা আলাদা, সেটা আসলে কোনো কিছু মিলবে না বলে আমি মনে করি আইপিএল ক্রিকেটিং আলোচনা এক জায়গায় রাখি এবং বাংলাদেশের সাকিবকে অন্য জায়গায় রাখি, রেখে আমরা আলোচনা করি। দ্যাট উইল বি গুড ফর অল অফ আস। আমার কাছে, আমি একটু ইন্টারাপ্ট করি, আমার কাছে মনে হয় সাকিবের মুস্তফা মামুনের সঙ্গে আমার একটু নিয়মিত আলাপ হয়, যে মুস্তফা মামুন নিজের লেখক। আমার ধারণা মুস্তফা মামুনের কোনো একটা উপন্যাসে সাকিব একটা অ্যামেজিং ক্যারেক্টার, মানে হিরো রোলটা পাবেন। একটা কারণে, মানে সাকিবকে নিয়ে যে আলোচনা হচ্ছে আজকে, তিনি খারাপ করতে গিয়ে আমি সবচেয়ে খুশি ব্যক্তিগতভাবে। আমরা সবসময় সবাই না, আমরা কিন্তু মেইনলি খারাপ করেছেন এটা বলতে চাচ্ছি না, বা এই ম্যাচের কথা না, সময়টার কথা বলেছি, যেহেতু কম সময়ে খেলা শুরু হতে যাচ্ছে। না, উনি যখন ওনার পারফরমেন্স যখন আন্ডার করে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অনেক কমেন্ট করছেন, ট্রল করছেন। আমরা সবচেয়ে ভালো পারি ট্রল করা, আমরা মানুষের প্রশংসা করতে পারি না, সমালোচনা করতে পারি অনেক ভালো। সাকিবের যখন এরকম সিচুয়েশন হয় যে মানুষ তার নেগেটিভ আলোচনা করছে বা তাকে আন্ডার কোয়েশ্চেন যখন থাকেন, তার কাছ থেকে বেস্টটা বাংলাদেশ টিম পায়। সো আই হোপ যে এই টি-20 ওয়ার্ল্ড টি-20 তে সাকিবের কাছ থেকে বাংলাদেশ এই সিচুয়েশনের কারণে সেরাটা পাবে। আচ্ছা, আমি মামুন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, একটু টাইগারদের আমরা একটু বিগার কনটেক্সটের কথা যদি বলি, সাকিব থেকে বৃহত্তর চিত্র যদি আমরা দেখি, দুটা ম্যাচ, প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলে ফেলেছে, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটা ম্যাচই হেরেছে। শঙ্কার কোনো কারণ দেখেন কিনা? এটা ঠিক প্রস্তুতি ম্যাচ জিনিসটাকে কি প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখলে শঙ্কার কোনো কারণ নাই। প্রস্তুতি ম্যাচটা হচ্ছে প্রস্তুত হওয়ার জন্য, টিমের কম্বিনেশন ঠিক করার জন্য, ফলে এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমরা প্রস্তুতি ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখি না, এইটাই হচ্ছে শঙ্কার জায়গা। আমরা প্রস্তুতি ম্যাচকে আমরা সবাই খুব সিরিয়াসলি নিয়ে নেই। আমরা যদিও এখানে আমাদের টপ প্লেয়ার সাকিব ছিল না, আরো অনেক মুস্তাফিজ ছিলেন না, প্রথম ম্যাচটা খেলেনি, রিয়াদ ছিলেন না। ঘটনা হচ্ছে আমরা দর্শক, মিডিয়া সবাই মিলে প্রস্তুতি ম্যাচটাকে আসলে এমন একটা হাইপ তৈরি করি। এই হাইপ তৈরির ফলে যেটা হয়, প্লেয়াররা হয়তো প্রস্তুতির জন্য খেলেছে, কিন্তু যখন হারার পর যখন বিচার হয়, দর্শকরা যখন মনে করেন যে এটা নিয়ে যখন আমরা সমালোচনায় মেতে উঠি, তখন ওই এটা এক ধরনের প্রেশার হিসেবে কাজ করে। ফলে প্রস্তুতি ম্যাচটা প্রস্তুতি ম্যাচে থাকে না। কিন্তু কিছু শঙ্কার জায়গা আসলে আমার মনে হয় যে থাকে, সেটা হচ্ছে যে টি-20 ক্রিকেটে আমরা আসলে আমাদের চেয়ে যারা দুর্বল দল বলে আমরা মনে করি, তাদেরকে আমাদের জেতা উচিত যাদের সঙ্গে, সেই দলগুলোর সঙ্গে কিন্তু আমরা ওভারওয়েলমিং ডমিনেন্স এখন এস্টাবলিশ করতে পারিনি, যেটা আমরা ওয়ান ডেতে এস্টাবলিশ করতে পেরেছি। আমরা কিন্তু দেখবেন যে অন এন্ড অফ কিন্তু আয়ারল্যান্ড, আফগানিস্তান, মানে আফগানিস্তান ইনফ্যাক্ট টু সাম এক্সটেন্ট আমাদের যে বেটার টিম ইন মেনি ওয়েজ, কিন্তু আমরা কিন্তু তাদের সঙ্গে একটু মানে গিভ এন্ড টেতে যেতে যাচ্ছি। হয় কি, ডমিনেন্সটা আপনার এরকম হতে হবে, আপনি টেস্ট প্লেইং নেশন, আপনি রিটার্ন নেশন, আপনার ডমিনেন্সটা এরকম হতে হবে যে আপনি ওদের গিভ এন্ড টেতে ওরা যেদিন ওদের বেস্ট খেলাটা খেলবে সেদিন আপনার সঙ্গে ফাইট করবে। আর ওরা বেস্ট খেলা না খেললে আপনি আপনার এভারেজ খেলা খেলে জিতবেন। মুশকিলটা হয় কি, যে আমরা দেখা যায় যে আয়ারল্যান্ড খেলা দিলে আমাদের সেরা খেলাটা খেলতে আমাদের কাউকে পারফর্ম করতে হয়, আবার ওদেরকেও যদি তাদের সেরা খেলাটা খেলে ফেলে তাহলে আমরা হেরে যাই। এই যে শঙ্কার জায়গা, এটা কিন্তু মানে আমার মনে হয় যে উড়িয়ে দেওয়া যায় না। এবং আমি যেটা মনে করি যে টি-20 ক্রিকেটে আমি সবসময় মনে করি যে বড় টুর্নামেন্ট আসলে আমাদের জন্য এক ধরনের রিয়েলিটি চেক, কিন্তু এই রিয়েলিটি চেকটা আসলে আমরা নেই না। দ্যাট ইজ দ্য প্রবলেম হচ্ছে যেখানে টি-20 ক্রিকেটে গত 5 বছরে 5টা আসলে আমরা জিতেছি মাত্র একটা ম্যাচ, তাই তো? অফিশিয়ালি একটা ম্যাচ, আমরা প্রথম ম্যাচটাই জিতেছি। প্রথম ম্যাচটা জিতেছি যখন আমরা টি-20 আমরা কেউ বুঝতাম না, তখন আমরা জিতে গেছি। যখন আমরা একটু বোঝা শুরু করলাম, তখন দেখে আসলে সমস্যা। এবং টি-20 ক্রিকেট আসলে বোঝাটাই সমস্যা, যারা বোঝে তারাই আসলে পারে না। মানে ইন্ডিয়া যখন টি-20 চ্যাম্পিয়ন হলো, কিন্তু কিছু বুঝতো না, ওরা সবাইকে বাদ দিয়ে ধোনিকে ক্যাপ্টেন করে জাস্ট পিকনিক মোডে গেছে, লালচাঁদ রাজপুত কোচ, ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। তারপরে যখন ইন্ডিয়া বোঝা শুরু করলো, আইপিএল খেলে, তখন আর পারে না। আমরা যেটা হয়, আমরা টি-20 বুঝতে চাই। আমি যেটা মনে করি টি-20 না বোঝাই ভালো, শুধু এইটুকু বোঝা ভালো যে টি-20 যাও, খেলো, এনজয় করো, মারো এবং যেতে হবে। এবং তার সঙ্গে যে বেসিক জায়গা কিছু ইয়থফুলনেস থাকতে হবে, ফিল্ডিং থাকতে হবে, টিম ইউনিটি থাকতে হবে, এবং টি-20 প্লেয়ারদের টি-20 খেলতে হবে। আমরা আসলে ওয়ান ডে, আমরা যেটা করি টেস্টটাও খেলি হচ্ছে ওয়ান ডে মানসিকতায়, এবং টি-20 ওয়ান ডের মতো খেলতে চাই। ফলে এটা হচ্ছে প্রবলেম, বিকজ আওয়ার কালচার বেসড অন ওয়ান ডে ক্রিকেট, এবং আমরা সেটা থেকে বের হয়ে আসতে পারি না। আমরা 4-5 বছরে আমরা 4-5জন টি-20 স্পেশালিস্ট কেন বের করতে পারি নাই? মানে কারণ দেখেন আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যেহেতু প্লেয়াররা খুব ফিজিক্যালি ওয়েল বিল্ড না, ফলে আমরা খুব বিগ হিটিং করতে পারবো না। সো আমাদের একটা ওয়ে বের করতে হবে যে আমাদের টি-20 স্পেশালিস্ট কারা হবে। মাইট বি সাম গুড অলরাউন্ডার্স যারা দুইভাবে কন্ট্রিবিউট করতে পারে, মাইট বি সাম প্লেয়ার্স যারা হচ্ছে এজ এ হোল খুব ভালো প্যাকেজ, ফিল্ডিং খুব ভালো করতে পারে। আমি বলছি যে এরকম একটা জায়গা থাকে, কিন্তু দেখবেন আমাদের একটা জিনিস হয়েছে কি, 5-6জন যে আমাদের স্টার প্লেয়ার, আমরা নানান ভাবে অনেক বছর ধরে তাদের উপর নির্ভরশীলতার কারণে সব জায়গাগুলো তারা রেখে তারপরে তার সঙ্গে আমরা 2-4জন যোগ করি। আমি মনে করি টি-20 থেকে মানুষের বদলানো উচিত ছিল। টি-20 উচিত ছিল
যে টি-20 পুরো টিমটা এবং একজন দুজন বাদ দিয়ে কোর টিমটা তো ডিফারেন্ট করা যেতে পারে। তাহলে টি-20 অ্যাটিটিউডটা আসলে প্রভাবিত করার জন্য অনেক ক্ষেত্রে অনেক দল তার স্টার প্লেয়ারদের বাদ দিয়ে শুধু টি-20 অ্যাটিটিউডটা একটা টিমের মধ্যে তৈরির জন্য সেই জায়গাটা মিসিং। ধরেন আমাদের সিনিয়র প্লেয়ার ভালো খেলে, তারা কিন্তু হয়তো ভালো খেলবে, কিন্তু টি-20 অ্যাটিটিউড এবং টি-20 অ্যাটিটিউড কি এখন আমরা ইয়াং প্লেয়ারদের যেভাবে সুযোগ দেই, তাতে সেভাবে ইয়াং প্লেয়ারদের সুযোগ দিলে আসলে হবে না। স্পেশালি টি-20 কিরকম, 1 2 3 4 5 6 ওরা ব্যাট করবে, 7 নম্বরে ব্যাট করবে, 3 ওভার বল পাবে, স্টক ওভারে বল করতে হবে, এইভাবে ইয়াং প্লেয়ারদের আসলে হবে না। টি-20 ইয়াং প্লেয়ারটা হবে যে যাবে একদম মনে করে যে তার অপরচুনিটি আছে, সে চ্যালেঞ্জের মুখে পড়বে, তার বেস্ট পসিবল মোমেন্টে সে বল করতে পারবে। আমি বলছি যে এইরকম একটা জায়গা দিতে হয়, যেহেতু জায়গাটা অনেক লিমিটেড। তো আমরা আসলে টি-20 আমার কাছে মনে হয় যে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে একজন দুজন করে এটা টেস্টে হতে পারে, যে টেস্টে মিডল অর্ডারে আসতে 6 নম্বরে ব্যাট করবে, 7 নম্বরে ব্যাট করবে, আস্তে আস্তে ভালো করলে 4-এ আসবে। ইট ওয়াজ দ্য কেস। টি-20 কেসটা এরকম না। তো টি-20টা যে ওয়ানডের মতো করে খেলা, ওয়ানডের মতো করে বোঝা এবং বেশি বোঝার চেষ্টা করা, এই যে প্রবলেম, এটা সবাই আমরা মানে দর্শক সমর্থক মিডিয়া সবাই মিলে তাতে আমরা প্রস্তুতি ম্যাচকে সিরিয়াস ম্যাচ বানিয়ে ফেলি। আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ 6 বলে 9-এর বদলে 20 বলে সংগ্রামী 21 রানকে গুরুত্বপূর্ণ মনে করি। এইরকম যে বোধগত আমি বলবো ধারণাতে একটা প্রবলেম টি-20 কেস, এবং এটা না হলে ভাই এইবারও পারবেন না। এইসব যদি করতে থাকেন, মানসিকতা না বদলে টি-20 হবে না। এই বিষয়টা নিয়ে আরও কথা বলবো এবং বিশ্বকাপটা মাত্রই আসলে শুরু হতে যাচ্ছে, কতটুকু প্রত্যাশা হওয়া উচিত সেই সব কিছু নিয়ে কথা বলবো দর্শক। তবে একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, সাথেই থাকুন দর্শক। আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসেম, আমার সাথে আছেন দুজন ক্রীড়া সাংবাদিক, আছেন সাইদুজ্জামান এবং মোস্তফা মামুন। আমরা মামুন ভাইকে দিয়ে শেষ করেছিলাম, সাইদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। যদি আমরা আসলে বাংলাদেশের টি-20 খেলাটা বিশ্লেষণ করি, দেখা যায় বাংলাদেশ আগে ব্যাটিং করলে 160-170 রান টার্গেট করেই ব্যাটিং করে এবং প্রতিপক্ষ যখন আসলে 180-র আশেপাশে রান করে ফেলে কিছুটা আসলে ভীত হয়ে যেতে দেখি আমরা। আপনার কাছে কি মনে হয়, আয়ারল্যান্ডের সাথে যে খেলাটা বাংলাদেশ খেললো 177-78 রান টার্গেট ছিল, অনেক আগেই বাংলাদেশ আসলে হাল ছেড়ে দিয়েছে, এমনটাই কি আসলে মনে হয়েছে কিনা? এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতেও দেখা গেছে 60 রানের ঘরে শ্রীলঙ্কার 6টা উইকেট নেওয়ার পরও সহজেই হেরে গিয়েছে ম্যাচটা। কি কারণ মনে হচ্ছে আসলে? ট্রাম্প কার্ড সাকিব ছিলেন না, মুস্তাফিজ প্রথম ম্যাচটা খেলেননি, ক্যাপ্টেনও খেলছেন না, খুব হালকা করে দেখা হয়েছে বলেই কি আসলে এই হারগুলো কিনা, নাকি প্রস্তুতি ম্যাচ খুব একটা আসলে ভাবান্বিত হওয়ার কিছু নাই? প্রস্তুতি ম্যাচ কিন্তু হার জিতের ব্যাপার না, বাট প্রস্তুতিটা খুবই ইম্পর্টেন্ট। যে আপনি ওই কন্ডিশনে আপনার টিম প্ল্যানিং, প্রত্যেকটা প্লেয়ারের যে আলাদা ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে, সিচুয়েশনের সঙ্গে সঙ্গে প্ল্যান চেঞ্জ হয়, সেগুলো এক্সিকিউশনটা ভালো হয়নি। রেজাল্ট নিয়ে আমি ওয়ারিড না। ওয়ারিড যদি আপনি বাংলাদেশের স্কোর দেখেন, অ্যাভারেজ স্কোর, একটা সময় বাংলাদেশ 220-30 রান করে ওয়ানডে জিততো, মানে তাদের স্পিনাররা হোমে অ্যাডভান্টেজ নিত, মানে এবং বাইরে যখন জিততো 120-30 করে, তখন কিন্তু গিভ এন্ড ডেতে জিততো, নট এভরি ডে। মানে হয়তো 6 মাস 9 মাস পরে একটা ম্যাচ জিততো। বাট যখন বাংলাদেশ 260 প্লাস করা শুরু করলো রেগুলারলি ওয়ানডেতে, তখন কিন্তু ম্যাচ জেতার পার্সেন্টেজটা বেড়ে গেল। এখন টি-20 বাংলাদেশের এভারেজ স্কোর 140-150 এরকম, মানে এরকম কাছাকাছি। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড টি-20 দেখেন, ইভেন এই প্র্যাকটিস ম্যাচগুলো যেগুলো হচ্ছে, স্কটল্যান্ড মানে আয়ারল্যান্ডের কথা বাদ দিলাম, আয়ারল্যান্ড 177, স্কটল্যান্ড কিন্তু 200 প্লাস রান করে, তাদের অপোনেন্ট নামিবিয়া 180 প্লাস রান করেছে। তো এগুলো কিন্তু একটা সিগন্যাল যে এই টুর্নামেন্টে ছোট দলগুলো কিন্তু যখন 200 রান করে ফেলে, তখন আপনাকে ভাবতে হবে যে আমার এই টুর্নামেন্টে আসলে 140-50 করে জেতার কোনো গ্যারান্টি নেই। আপনাকে ওই দিন এক্সেপশনালি ভালো বোলিং করতে হবে, বা যে ট্রিক গুলো বাংলাদেশ করে স্পিনার দিয়ে, মানে মুস্তাফিজের কাটার দিয়ে, মানে ভ্যারিয়েশন দিয়ে, সেটা কিন্তু এভরিডে হবে না। আপনাকে ওখানে 140-50 করে ম্যাচ জেতা যাবে না। সেটা করতে হলে আপনাকে 160 প্লাস রান করতে হবে। সেই প্ল্যান কিন্তু বাংলাদেশ করে, কিন্তু এক্সিকিউশন লেভেলে আমরা কিন্তু খুব রেগুলারলি দেখি না। হয় গিভেন ডেতে বাংলাদেশও 170, 80, 200ও করেছে, বাট যদি আপনি কনসিস্টেন্সি দেখেন, এই জায়গাটা আমার মনে হয় যে বোলারদের উপর একটা ইমেন্স প্রেসার তৈরি হয়। এটা ওয়ানডে তো একসময় ছিল, এখন কিন্তু ওয়ানডেতে আপনি দেখবেন যে বাংলাদেশ 270-80 করে ফেলে এবং বোলাররা ম্যাচ বের করে নিয়ে আসছে। এটা ডেইলি হচ্ছে তা না, বাট পার্সেন্টেজ বেড়েছে, যে কারণে বাংলাদেশ ওয়ানডেতে অনেক আমার সবচেয়ে শক্তিশালী দল মনে হয় বাংলাদেশের 3 ফরম্যাটের মধ্যে। বাট টি-20 বাংলাদেশের এভারেজ স্কোর, পার স্কোর ভেরি ভেরি পুয়ার। আপনি যদি ওয়ার্ল্ড স্টেজের কথা বলেন, ছোট দলগুলো যেখানে 200 প্লাস 180 প্লাস করছে, হতে পারে উইকার বোলিং এর এগেনস্টে বাংলাদেশের চাইতে, বাট আপনাকে কিন্তু রানটা যেখানেই করেন না কেন, এটা আমাদের প্লেয়াররাই বলেন যে রানটা করাটা একটা টাস্ক। সেই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ ল্যাকিং। এবং দুটো প্র্যাকটিস ম্যাচ যদি আমরা দেখি, সেই জায়গাটায় আপনি প্র্যাকটিস ম্যাচ কিন্তু হার জিতের ম্যাচ না, বাট ভুল থেকে শেখার ম্যাচ।
দুটো ম্যাচে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখিনি ব্যাটিং ওয়াইজ। জি। আশা করি যে তারা এই ভুলগুলো অ্যাসেস করবেন। আমি জানি না ওভারনাইট মানে করা সম্ভব বলে আমি মনে করি না। আমি 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 আশা করতে পারি যে তারা এই ভুলগুলো অন্তত মানে ওয়ার্ল্ড কাপের আসল ম্যাচগুলো করবেন না। তো মামুন ভাইয়ের কাছে যেতে চাই, শঙ্কার জায়গা যদি আপনার নিজের কাছে থাকে, কোন জায়গাটা নিয়ে আসলে শঙ্কিত? ওপেনিং, মিডল অর্ডার বা লেট অর্ডার, বোলিং এর কথা যদি বলি, স্পিন বা পেস ডিপার্টমেন্ট, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের দুর্বলতা যদি থেকে থাকে সেটা কোন জায়গাটায় বেশি? মানে আমার কাছে মনে হয় যে এখানে যে টি-20 হবে সেই ম্যাচগুলা ঠিক বাংলাদেশ আমরা যে টি-20 খেলা অভ্যস্ত আমাদের দেশের মাটিতে লস স্কোরিং টি-20 সেটা হবে না। এটাই হচ্ছে শঙ্কার জায়গা। এটা মানে হাই স্কোরিং ম্যাচ হবে। হাই স্কোরিং না হলেও 170-80 এরকম রান হবে, জিততে হলে এরকম রান করতে হবে। তো এই রান করাটাই আসলে বাংলাদেশ যে বিলো 150 140 এরকম যে উইকেট গুলো থাকে ওইগুলোতে বাংলাদেশ তুলনামূলক বেটার। একজনকে অনেক ধরেন যে একটা 20 বলে 45, 30 বলে 60 এইরকম প্লেয়ার আমাদের কম ওই ইয়েতে। এখন অন্য দলগুলো যখন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, টি-20 ফ্রেন্ডলি উইকেট হবে, তখন এরকম অনেক হাই হবে এবং হাই স্পিন কুইক ফায়ার খেলার এবিলিটি যে আমাদের কম সেটা আসলে পেরিয়ে যাবে। সেকেন্ডারি যে দলগুলো খেলবে তারা আসলে এই ধরনের উইকেটে তারা দক্ষ। যদি এরকম হতো যে এখানে অন্য হেভি স্পিড দলগুলো থাকতো তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হতো। আমি মনে করি যে একদম যদি টু পয়েন্ট আমাকে জিজ্ঞেস করেন তা আমি বলবো যে আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে এটা যে আমরা হাই স্কোরিং টি-20 ম্যাচ কন্টিনিউয়াস খেলা হয়, একটা দুটো ম্যাচ আমরা খেলতে পারি, কিন্তু কন্টিনিউয়াসলি যখন হাই স্কোরিং ম্যাচ হবে তখন আসলে আমরা ইয়ে করতে পারবো না, সেটার সঙ্গে আমরা কোপ আপ করতে আমাদের প্রবলেম হবে। এবং আমার মনে হয় যে আমাদের আসলে যা করার তো এখানে প্রবলেমটা হয়েছে কি এই ধরনের উইকেটে আমাদের পেস বোলাররা অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ হয়তো আছে, বাকিদের আমি খুব আশা করি না যে তারা তেমন কিছু করতে পারবেন। তাহলে দাঁড়াবে আমাদের স্পিনারদের জন্য জিনিসটা চ্যালেঞ্জ। কিন্তু যে উইকেটটা হবে এবং যে দলগুলো আমাদের সঙ্গে খেলবে, আমি অলরাউন্ডে বলছি, তারা কিন্তু স্পিনিং উইকেটে এই ধরনের উইকেটে তারা অনেক ভালো। ফলে এই আমাদের যে এই স্ট্রেংথ সেটাও এখানে আসলে ডিফাইড হয়ে যাবে। তো সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের এই দুটো চিন্তার জায়গা আছে। বেসিক চিন্তার জায়গা আমার কাছে মনে হয় 170-80 থেকে 200 রানের টি-20 হলে আমাদের যে কোনো দলের এগেইনস্টই একটু কঠিন, সেটা একটা ডিফিকাল্ট হতে পারে। সাইদ ভাইয়ের কাছে যদি জিজ্ঞেস করি, যেই প্রতিপক্ষগুলো বাংলাদেশের আছে, স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউ গিনি, এদের বিপক্ষে 3টা ম্যাচই বাংলাদেশকে ওমানে খেলতে হচ্ছে। আমরা যদি আইপিএল পর্যবেক্ষণ করি, এবারের আইপিএলে কিন্তু খুব যে রান হয়েছে তা কিন্তু না। সার্জার উইকেটটা একেবারেই স্লো ছিল, তুলনামূলক দুবাই কিছুটা রান দেখেছে। আজকের ফাইনালটা 192 রান হয়েছে, কলকাতাও ভালোই 170-এর প্লাস রান করেছে। তবে পুরো আইপিএল যদি বিবেচনা করি খুব একটা রান হয়নি। কোনো কোনো মাঠে, বিশেষ করে সার্জাতে 125-30 রান করতে আসলে দলগুলোকে খুব বেশি সমস্যায় পড়তে হয়েছে। তো বাংলাদেশ যে 3টা সিরিজ খেললো, জিম্বাবুয়ে বাদ দিন, ঘরের মাঠে, সেটা কি আসলে একটা প্লাস পয়েন্ট হতে পারে কিনা পরের পর্বের জন্য, যেহেতু এ ধরনের উইকেটই আসলে দেখা যেতে পারে? একটা কি বাংলাদেশের যে হোম সিরিজ যে দুটো, মানে এটা হলো যে র্যাঙ্কিং পয়েন্ট এগুলোতে বেনিফিট হচ্ছে অনেকটা। লাইক আমি খুব উন্নত মানের বিরিয়ানি একদিন খেয়েছি, বাট সারা বছরের ভাত খাই। মানে আমি এটাকে ওইটুকু মর্যাদা দিতে চাই যে র্যাঙ্কিং এর জন্য, যেটা বাংলাদেশ টিমের ক্যাপ্টেন বা প্লেয়াররা বারবার বলেছেন যে জয়টা আমাদের মোটিভেশন দিবে, মোটিভেশন দিতে পারে, তারা সবচেয়ে ভালো জানেন। বাট এই হোম সিরিজ দুটো দিয়ে আসলে বাংলাদেশের টি-20 স্ট্রেংথ বা বাংলাদেশ ক্রিকেটের স্ট্রেংথ অবস্থান যারা জাজ করবেন, আমি তাদের দলে নই, সরি টু সে। বাট আপনি যেটা বলছেন যে শারজা বা আবুধাবি বা দুবাইয়ের যে উইকেটের যে ট্রেন্ড আমরা আইপিএল এ দেখেছি, মুস্তাফিজ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওয়ার্ল্ড কাপের জন্য যে উইকেটগুলো রাখা সেগুলো ঢাকা আছে, সেগুলো ইউজ করা হচ্ছে না। এবং আমি যেটা বুঝি যে আইসিসি টি-20 ক্রিকেটটা মানুষ দেখতে চাইবে, বা স্পন্সররা, এখন তো স্পন্সররা মানে ক্রিকেটার এবং দর্শকের চেয়ে অনেক বড় খেলা, স্পন্সররা চাইবেন যে বিগ রান, মানে বড় রানের ম্যাচ হোক। সো ডেফিনেটলি আইসিসি বাধ্য হবে ওই উইকেটগুলো একটু বেটার রাখতে। এবং আনফরচুনেটলি বাংলাদেশ যদি আপনার ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই করে সুপার 12-এ যায়ও, সেখানে সাবকন্টিনেন্ট টিম বেশি। আমি যদি একটু থামাই সাইদ ভাইকে, যেহেতু বাংলাদেশ প্রথম পর্বটা ওমানে খেলবে এবং প্রথমে ওমান এই দলের সাথে আমরা যে একটা আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচ দেখেছি, 200-এর উপর বাংলাদেশ রান করেছে এবং সেই পিচগুলো একেবারে ফ্ল্যাট, সেটা তো আসলে কিছুটা হলো সহযোগিতা করবে যদি আমরা সেগুলোকে কিছুটা হলো গাছালের ম্যাচ বলে থাকি। রাইট, রান করবে। বাট আপনি যদি দেখেন বাংলাদেশের বোলিংটা যদি দেখেন, মানে দুটো প্র্যাকটিস ম্যাচ, আমি ওমান ম্যাচ কাউন্ট করছি না,
বাংলাদেশের ধরেন হোম সিরিজে নাসুম আহমেদ আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন উইকেট ওয়াইজ, সাকসেস ওয়াইজ, বাট তার যদি আপনি লাইন লেন্থ নিয়ে তার সিরিয়াস একটা প্রবলেম আছে, এবং যেটা কিন্তু এক্সপোজড হয়েছে এই দুটো প্র্যাকটিস ম্যাচ। জি। হি ওয়াজ সিভিয়ারলি মানে ব্যাডলি ট্রিটেড মানে বাই দি ব্যাটসম্যান, বিকজ তার লেন্থে প্রবলেম আছে। তো আমি ফার্স্ট ম্যাচের পর মনে হচ্ছিল সেকেন্ড ম্যাচে প্রবাবলি উনি লেন্থের সঙ্গে ইউজ টু হবেন, অন নাই, সেকেন্ড ম্যাচে আরো বেশি তার উপর দিয়ে ঝড় গেছে। শরীফুল ইসলাম আমাদের খুবই প্রমিজিং ইয়াং পেস বোলার, ডেফিনেটলি হি উইল ইমপ্রুভ ডে বাই ডে, বাট এই দুটো প্র্যাকটিস ম্যাচে তাকে নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। বাট থ্যাংক গড যে মুস্তাফিজুর রহমান উনি, আমি আসলে শিওর না যে উনি লাস্ট প্র্যাকটিস ম্যাচটা কেন খেললেন। আইপিএল এতগুলো ম্যাচ খেলার পরে ওনার রেস্ট দরকার, রিকভারির টাইম দরকার, ওনাকে কেন খেলানো হলো আই এম নট শিওর, বা উনিই কেন খেললেন। ডেফিনেটলি উনি খেলতে চেয়েছেন বলে খেলানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই ওয়ার্কলোড চিন্তা করেন সাকিব আল হাসানের চাইতে দ্বিগুণ ওয়ার্কলোড মুস্তাফিজুর রহমান এই আইপিএল এ বহন করেছেন। কেন তিনি এই ম্যাচটা খেলেন, টিমের প্ল্যান থাকতে পারে, বাট আই ডু নট এগ্রি। সেখানে উনি 40+ রান দিয়েছেন, আমি যদি ভুল না বলে থাকি, সেটা আয়ারল্যান্ড দলের এগেইনস্ট। এটা তার কনফিডেন্সকে কতটা লিফট করবে আই এম নট শিওর। এবং আইপিএল এর শেষ 2-3টা ম্যাচেও কিন্তু প্রায় 10 করে রান দিয়েছেন তিনি। শেষ দিকের 2-3টা ম্যাচে কিন্তু খুব একটা ভালো ইকোনমিতে বল করতে পারেন। কারণ হলো ওই গরমে, এবং মুস্তাফিজ কন্টিনিউয়াস ম্যাচ খেলছেন জিম্বাবুয়ে সিরিজ থেকে, এবং ওই মানে আমিরাতের গরমে হি ওয়াজ টায়ার্ড। মানে লাস্ট 2-3টা ম্যাচ আপনি যেরকম বললেন আইপিএল এর, তিনি তার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেননি, বিকজ হি লুক ফেটিগড। এটা তো আমরা তো ক্রিকেট মাঠে থেকে দেখি না, আমরা টিভিতে দেখে একজন মানে চেহারা দেখুন জাজ করি। হি ওয়াজ টায়ার্ড। আমি খুব সারপ্রাইজ উনি শ্রীলঙ্কার আয়ারল্যান্ড এগেইনস্টে কেন ম্যাচটা খেললেন। আমি এখনো আসলে মানে ইটস বিগ কোয়েশ্চেন টু টিম ম্যানেজমেন্ট, যে তারা এই ম্যাচটাকে কেন, তিনি যদি খেলতেও চান কেন খেলতে দিলেন। জেতার জন্য মোসাম যেটা বলছেন, আমাদের সমস্যা কি, আমরা শুধু সাংবাদিক বা দর্শক না, আমাদের যারা বিসিবি যারা নীতি নির্ধারক, তারা আরো বেশি মরিয়া জয়ের জন্য, বিকজ তারা যে কোনো একটা জয় দিয়ে কোনো একটা কিছু আড়াল করতে চান, কোনো একটা কিছু। আর আই হ্যাভ নো আইডিয়া, কারণ আমরাও খুশি হই, মিডিয়াও খুশি হয়, দর্শকও খুশি হয় যে উগান্ডার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ জিতলেও কিন্তু আমরা বড় করে স্টোরি করবো, মানুষও খুশি হবে। উগান্ডার সঙ্গে সাকিব আল হাসান 4 উইকেট পেয়েছেন, 25 রান করেছেন, যেটা কোনো মানে নেই, যেটা সিম্পলি কোনো মানে নেই। এটার জন্য আমরাও দায়ী, এবং আমার মনে হয় যে আমাদের আয়োজক মানে টিম ম্যানেজমেন্ট যারা, তারাও পার্সিয়ালি দায়ী যে শ্রীলঙ্কার ম্যাচটা হেরেছি, আয়ারল্যান্ডের সঙ্গে হারা যাবে না, সো লেটস প্লে মুস্তাফিজ। এটা মুস্তাফিজের জন্য এবং দলের জন্য ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। মামুন ভাই এবং সাইদ ভাই দুজনে নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি দর্শক। ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করলাম, বিরতির পরে ফুটবল নিয়ে হালকা একটু আলোচনা করতে চাই, যেহেতু সাফটা মাত্র শেষ হয়েছে, ফাইনালটা এখনো বাকি আছে এবং বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি, যথারীতি খেলতে পারেনি, কি কি কারণ থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু করে আলোচনা করবো, তবে একটা ছোট্ট বিরতির পরে। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার, আমাদের সাথে আছেন দুই ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান এবং মুস্তাফা মামুন, এবং ডিবিসি নিউজের ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ হিরাও আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি মালদ্বীপে আছেন, যেখানে বাংলাদেশ সাফ খেলছিলই বলতে হচ্ছে, এর কারণ বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। আশা দেখিয়েছে বাংলাদেশ, শেষ ম্যাচের ইকুয়েশন ছিল নেপালের সাথে যদি বাংলাদেশ জিততে পারে বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলবে, এবং সেই সমীকরণটা আসলে বিভিন্ন কারণেই মিলিয়ে গেছে। দোষ দেওয়া হচ্ছে রেফারিকে, যে রেফারি যেভাবে আসলে লাল কার্ডটা শেষ মুহূর্তে দিয়েছে সেটা মোটেও যুক্তিসঙ্গত হয়নি, এবং ডি বক্সে এ ধরনের চ্যালেঞ্জ আমরা হামেশাই দেখে থাকি। একটু আব্দুল্লাহের কাছ থেকে জানতে চাই, আপনি মাঠেই ছিলেন, আসলে দর্শক কি বলছে? আমরা ম্যাচ শেষে দেখেছি রেফারির দিকে বাংলাদেশের সকল প্লেয়াররাই আসলে তেড়ে গেছে, এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে, রেফারিকে গার্ড দিয়ে আসলে মাঠ থেকে বের করে নিয়ে যেতে হয়েছে। আপনি আসলে সচক্ষে কি দেখলেন? মানে শুরুতেই বলি, এই অনুষ্ঠানটা তো আড্ডার মতোই, আড্ডা দেওয়াটাই আমার কাছে ভালো লাগবে, মানে হার্ড টকটাই আড্ডার মতো করে যদি দিতে পারি সেটাই আমার ভালো লাগবে। মাঠে যে তেড়ে যাওয়া এই প্রসঙ্গে এক ধরনের আমরা এই ধরনের একটা অভিজ্ঞতা রয়েছে ঢাকার ফুটবলে, ক্লাব ফুটবলে, যে রেফারির দিকে তেড়ে যাওয়া, রেফারি বাঁশি দিতে বা এই ধরনের মানে গেম ডিসাইডিং বা এরকম টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচে এ ধরনের পেনাল্টি দেওয়ার ব্যাপারে ঢাকার মাঠে আমরা কখনো দেখি না যে রেফারি কখনো পেনাল্টি দিয়েছে বা পেনাল্টি দেওয়া সম্ভব। ঢাকা আবাহনীর বিপক্ষে গেলে বা ইদানিংকালে চ্যাম্পিয়ন দল বসুন্ধরার বিপক্ষে গেলে বা শেখ জামালের বিপক্ষে গেলে এটা ধারণাই করা যায় না, মানে ভাবাই যায় না যে পেনাল্টির মধ্য দিয়ে যদি কোনো দলের ভাগ্য, এরকম টপ রেটের কোনো দলের ভাগ্য করে, তাহলে তো এলাহি কাণ্ড ঘটে যাবে ঢাকায় বা ঢাকার স্টেডিয়ামে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তো যে কারণে প্লেয়াররা কিন্তু এই আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন আসে তখন ওই ধরনের মানে ওই এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আসে, তো মানে এনভায়রনমেন্টের পরিবর্তনটা আসলে ওরা একদম মিলাতে পারে না, ওরা জাট খায়।
যে কারণে আমার মনে হয় যে এটা আমরা যদি ধরেই নেই যে রেফারি কি করেছে, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমি পরে আসছি, মানে এই ধরনের অ্যাটিটিউডটা কিন্তু মানে হরহামেশা ঘরোয়া লিগের মধ্য দিয়েই আমরা খেলোয়াড়দের মধ্যে দিয়ে আমরা দেখছি জি যে প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসা প্রয়োজন, না হলে এই ধরনের ঘটনা ঘটবে আন্তর্জাতিক মহলে এবং ডিফেন্ডাররা কোনোভাবে এরকম চান্স দিবেন ডিফেন্ড করার ক্ষেত্রে, বাঁশি দিয়ে দিবে, ডিবক্সের মধ্যে পেনাল্টি পেয়ে যাবে অপোনেন্ট টিম, যেটা আমরা দেখলাম। যদিও এটা স্কিপ করা যেত, আমি যদি বলি, আমি ওই দিন খেলা দেখছিলাম, ওখানে গণমাধ্যম কর্মী হিসেবে না থেকে আমি একটু দর্শক সারিতেই খেলা দেখছিলাম, বিকজ অফ আপনি জানেন যে এখানে ম্যাচগুলোতে গণমাধ্যম কর্মীদের প্রতি ম্যাচের আগে কোভিড টেস্ট দিতে হয়েছিল, যে কারণে আমার সময়টাও কম ছিল। আমি গ্যালারিতে বসে দেখছিলাম, গ্যালারিতে বাড়তি সুবিধা ছিল যে কোভিড টেস্টের প্রয়োজন ছিল না। তো সেখান থেকে আমি খুব কাছ থেকেই ওই যে প্রান্তে এই ঘটনা ঘটেছিল সেই খুব কাছাকাছি দূরত্বেই আমি ছিলাম, এবং আমি যতটা দেখেছি যে এটা আসলে রেফারি আসলে আমার মনে হয় যে রেফারি কেমন একটা মানে বাঁশি দিয়ে দিলেন, এবং ওখানে কোনো ডিফেন্ড ছিল না, মানে উনি ফ্লাই করছিলেন হেড দেওয়ার জন্য, একটা রেফারিকেও একটা ধাঁধা লাগানো মনে হলো, এবং এমন একটা মুহূর্তে বাঁশি দিলেন, এবং ওই সময় যেটা হয় যে পেনাল্টির মধ্য দিয়ে গোলের পাওয়ার সুযোগ হয় নেপালের, এবং নেপাল গোল পায়। এখন একটু সাপের প্রসঙ্গে আসি। সাব টুর্নামেন্টে অবশ্যই আমাদের সহকর্মী বন্ধুরা আছেন দুজন, সাফে কিন্তু নেপাল এইবার ফার্স্ট ফাইনালে খেলছে, এবং ভারত হাইস্ট টাইম ফাইনাল খেলছে, এবং ভারত হাইস্ট টাইম তারা টুর্নামেন্টে শিরোপা জিতেছে, 7 বারের মতো শিরোপা জিতেছে। আমার কথা হলো যে বাংলাদেশ, মানে আমি যদি ওই যে আড্ডার কথা যদি বলি, আড্ডার জায়গায় যদি সাইদ ভাই আছে, মোস্তফা মামুন ভাই আছে, আমরা দেখি আইসিসি, অর্থাৎ আবার ক্রিকেটের উদাহরণে যাই, আইসিসি বিশ্বকাপ বলি, আইসিসি কোনো ইভেন্ট বলি, আমরা দেখি যে সবচেয়ে হাইয়েস্ট যারা পেট্রোনাইজার, সেটা দর্শক ওরিয়েন্টেড হতে পারে, আর্থিক দিক দিয়ে হতে পারে, দর্শকের কথা ভেবেই বলি যে ভারতকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলে আয়োজকদের, মানে চেষ্টা করে যে ভারত যদি একটা নকআউট স্টেজ থেকে সেমিতে যায় তাহলে ভারত পাকিস্তান ম্যাচ যেরকম একেবারেই ফিক্সড বৈশ্বিক টুর ইভেন্টে। আমার কথা, আমরা কিন্তু এখানে আড্ডার ছলে বলছি, আমরা খুব নিয়ম মেনে কথাটা বলছি না। আমার কথা সাবটাও খুব বেশি আকর্ষণীয় হতে পারতো যদি ভারতের পাশাপাশি বাংলাদেশ থাকতো। মানে বাংলাদেশেও কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বলি, ফুটবলের সেন্টিমেন্টের দিক দিয়ে বলি, অনেক বেশ ভালো অবস্থায়। তো সেখানে আমরা দেখি না যে ওইরকম একটা প্রবেশের পথ তৈরি করা, বা ওইভাবে দলগুলোকে তৈরি করে পার্টিসিপেশন বাড়ানো, বা আয়োজকদের মধ্যেও এক ধরনের যেভাবে আসলে এত বছর ধরে চলে আসছে সেভাবেই যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আসলে সাইদ ভাই কিছু বলতে চান কিনা? যেমনটা বলা হচ্ছিল, আমরা আব্দুল্লাহরা যেটা বলছিলেন যে বাংলাদেশ থাকলে হয়তো ভালো হতো, তবে বাংলাদেশকে আসলে ডিজার্ভ করে কিনা, এত বছর পরও তো আসলে সেই জায়গাটাতেই আমরা ঘুরে ফিরে আছি, ফাইনাল খেলাটাই আমরা টার্গেট করি, বা চ্যাম্পিয়ন হওয়ার টার্গেটও তো আমরা সেভাবে রাখি না। আব্দুল্লাহরা একটা খুব ভালো পয়েন্ট রেজ করেছেন যে ওই ডেফিনেটলি পেনাল্টিটা হয় না, বাট বাংলাদেশ এমন একটা ইমপ্রেশন তৈরি করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আপনি যদি মালদ্বীপ ম্যাচটা, মানে আমার সুযোগ হয়েছে কাজের মধ্যেও আমি ফুটবল পুরোটাই আমি টি স্পোর্টস দেখেছি। মালদ্বীপ ম্যাচে একটা রেড কার্ড হয়েছে, বাট মানে যদি আমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বলি, এখানে কিন্তু একাধিক রেড কার্ড হতে পারতো। মানে বাংলাদেশের ফাউল গুলো না টেনাসিয়াস মনে হয়, যে ট্যাকটিক্যাল ফাউল মনে হয়, চোখ এড়িয়ে যায় না, এবং অকারণে বাংলাদেশ কিন্তু অনেক ফাউল করতে একটা ইমপ্রেশন তৈরি করে। আমার ধারণা রেফারিকে আমি বায়াস মনে করার কোনো কারণ খুঁজে পাই না। মানে বিং এ বাংলাদেশি আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে তার এটা মিস্টেক হয়েছে, বাট এই ইমপ্রেশনটা কিন্তু বাংলাদেশের প্লেয়াররাই তৈরি করেছেন, যেটা কারণ হলো ডোমেস্টিকে তারা এই ধরনের ফাউল করে পার পেয়ে যান। কোনো বড় দল ছোট দল বলছি না, আমাদের এখানে সত্যি কথা এটা ক্রিকেটেও হয়, ডোমেস্টিকে অনেক প্লেয়ার অনেক দলের কারণে বা নিজের ইমেজের কারণে তার বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো যাওয়ার কথা সেগুলো যায় না, পক্ষে যায়, যেটা তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে বুঝতে পারেন যে ক্রিকেটটা এখন অনেক দূর চলে গেছে। ফুটবলে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ বছরে কটা খেলি, 5টা-7টা খেলি। সো তারা ডোমেস্টিকে 9 মাস ফুটবল খেলার পরে যখন দেখেন যে না স্লাইডিং ট্যাকল মানে বলে না, হাঁটুতে করে যখন পার পাওয়া যাচ্ছে, তারা ইন্টারন্যাশনাল ফুটবল তাই করেন। মালদ্বীপ ম্যাচটা আই ওয়াজ টেরিফাইড যে এখানে একটা রেড কার্ড হয়েছে, থ্যাঙ্কস টু দি রেফারি, যে একটা রেড কার্ড হয়েছে। ডিরেক্ট রেড কার্ড অফেন্স একাধিক ছিল যে পেছন থেকে ট্যাকেল করা হচ্ছে, বল কোথায় আর প্লেয়ারকে কোথায় চার্জ করা হচ্ছে, এটা ওই প্লেয়ারের দোষ না। আমি মনে করি যে অবশ্যই
ডোমেস্টিকে আপনি যদি এই বিষয়গুলো এনশিওর না করেন, একটা খেলোয়াড়কে যদি বুঝতে না দেন যে এই ফাউলগুলো মারাত্মক, এই ফাউলগুলো অকারণ, এবং এটা কিন্তু টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে যে যেখানে আপনি একটা মানে 50-50 বল হলে আপনি চার্জ করলেন, যেটা আপনার পক্ষে সেই বল ছেড়ে আপনি প্লেয়ারকে ট্যাকেল করছেন, মানে ফাউল করছেন, একটা তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছেন, এটা ঠিক না। আপনি এই দেশে পার পেয়ে যাচ্ছেন, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে পার পাবেন। এটা আপনি যতদিন শুদ্ধ না করবেন ততদিন কিন্তু বাংলাদেশ ওই পর্যায়ে ওই জায়গাটাতেই সাফার পড়ে করবে থাকবে। এবং ওই কান্না আমরা দেখতে পাবো। এবং আই হ্যাভ ফুল সিম্প্যাথি, কিন্তু এটার জন্য শুধু রেফারিং ই বাংলাদেশের ফাইনালে না যাওয়ার একমাত্র দোষী না, বা একমাত্র দায়টা দেয়া যায় দোষী না। আমি মনে করি না। একটু মামুন ভাইয়ের কাছে যাই, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। মামুন ভাইয়ের কাছে যদি জিজ্ঞেস করি, পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে বাংলাদেশ যেভাবে খেলেছে, আমার পার্সোনালি মনে হচ্ছে খুব বেশি ডিফেন্সিভ ছিল। সেটা শ্রীলঙ্কার বিপক্ষে বলুন না কেন বা ইন্ডিয়ার বিপক্ষে বলুন না কেন, ইন্ডিয়ার বিপক্ষে তো একটা লাল কার্ডও খেয়েছে এবং লাল কার্ডের সংখ্যাও আমরা খুব এগিয়েছিলাম। আপনার কাছে কি মনে হয়, ডিজার্ভ করে কি আসলে বাংলাদেশ ফাইনাল খেলা? খুব কাছে গিয়ে ফিরেছি যদিও আমরা। ফাইনালে উঠলে আমাদের মনে হতো যে বাংলাদেশ ফাইনাল ডিজার্ভ করে। তখন আমরা বলতাম যে এই যে বাংলাদেশ টেকটিক্যাল ফুটবল খেলেছে, নিজের স্ট্রেংথ অনুযায়ী ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল খেলেছে, কোচের খুব প্রশংসা করা হতো। আসলে ফুটবল ইজ অল অ্যাবাউট রেজাল্ট, স্পোর্টস ইজ নাও অল অ্যাবাউট রেজাল্ট। এখন আর ভালো খেলা খারাপ খেলা কারো কিছু মনে আসে না, শেষ পর্যন্ত রেজাল্টের ভিত্তিতে হাইপোথিসিস দাঁড় করায়, তার ভিত্তিতে পুরো জিনিসটাকে রিভিজিট করা হয়, সেইভাবে দেখা হয়। জাস্ট যদি ওই দিন 3 মিনিট বাংলাদেশ ঠেকে তো তখন জিনিসটা অন্যভাবে দেখা হতো। কিন্তু আমার পয়েন্ট সেটা না। আমার পয়েন্ট হচ্ছে যে সাইড ভাই কিছুটা বলেছেন যে আমাদের যে ডোমেস্টিক ফুটবল, তাতে আসলে আমাদের প্লেয়াররা, বিশেষ করে ন্যাশনাল প্লেয়াররা, তারা যে বাড়তি সুবিধাটুকু পেয়ে থাকেন রেফারিদের কাছ থেকে, সেই সুবিধাটুকু আসলে বিদেশে গিয়ে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই যে রেফারিং, এখনকার রেফারিং অনেক কঠিন। পেনাল্টি, বাংলাদেশ যে পেনাল্টি পেয়েছে ডাউট আছে, ঠিক আছে, কিন্তু এরকম পেনাল্টি এর চেয়েও মানে মাইনর চ্যালেঞ্জে কিন্তু পেনাল্টি হয়, এর চেয়েও মাইনর কারণে রেড কার্ড হয়। সো এটা নিয়ে খুব কমপ্লেনের কোনো সুযোগ নাই। কিন্তু আমি কিন্তু পজিটিভ জিনিস দেখি আমি এবারে সাফে, কারণ আমি এটা এক্সপেক্ট করি না। এই যে কোচ চেঞ্জ ইত্যাদি করে আমার কাছে কিন্তু আমি পজিটিভ রেজাল্ট দেখি যে বাংলাদেশ ভেরি ক্লোজ টু ফাইনাল ইন মানে ফরেন কান্ট্রি। এটা বাংলাদেশের ফুটবলের এখন যে অবস্থা সেই তুলনায় খুবই ভালো আসবে আমি বলবো। কারণ হচ্ছে যে বাংলাদেশ এবং যে আমাদের এখন বুঝতে হবে যে আমাদের ফুটবল আসলে আমরা ভালো ফুটবল খেলতে পারি না। আমাদের বল প্লেয়ার নেই, আমাদের ক্রিয়েটিভ প্লেয়ার নেই, আমাদের সেরকম ড্রিবলার নেই, আমাদের অনেক ঘাটতি। আমাদের সেরকম মনে করেন যে স্কোরার নেই, শুটার এবং স্কোরার নেই। তো সেই দলকে কি খেলতে হবে অ্যাকর্ডিং টু লিমিটেশন। এবং টেকটিক জিনিসটা কিন্তু আসলে এই দুর্বল দলগুলো এসেছে এই জন্য সে যেন অপোনেন্টের স্ট্রেংথটাকে ডিনাই করতে পারে, অপোনেন্টের স্ট্রেংথটাকে ডিফিউজ করতে পারে। তো সেই কাজটুকু কিন্তু আমি মনে করি যে এবার বল পজিশন ছেড়ে দিয়ে কাউন্টার অ্যাটাক চান্স নেওয়ার চেষ্টা করা, সেই জায়গাগুলোতে ভালো ছিল। একটা জোন কভার করার ব্যাপার ছিল, জোন কভার করে অপোনেন্টের থ্রেটটাকে বল পজিশনের তুলনায় লিমিট করার একটা ইয়ে ছিল। ফলে আমি কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি, টেকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা সাকসেসফুল টুর্নামেন্ট। এবং টেকটিক্সে আমাদের খেলোয়াড়রা যে অল্প সময় বিদেশি কোচের টেকটিক্সে যে সাড়া দিয়েছে সেটা প্রশংসনীয়। আমি সেই খুব গুরুত্বপূর্ণ মনে বিবেচনা করি। আপনার কাছে এবারের সাফটা আসলে এটাকে সফল খুব মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ, অনেকগুলো মোস্তফা গুরুত্বপূর্ণ মামুন, point আছে। সাইদুজ্জামান এবং আব্দুল্লাহ, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে। দর্শক, আগামী সপ্তাহে হাজির হয়ে যাবেন নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।